এসএসসির নোটিফিকেশন নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে, এবং সেখানে কি কি হলো এবং কি জাজমেন্ট আসলো? দেখুন, মামলাটি ফাইল হয়েছিল যারা ধরুন ওয়েটিং ক্যান্ডিডেট ছিল 2016 সালের সিলেকশন প্রসেস, যারা নন টেন্টেড ক্যান্ডিডেট ছিল বা যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট ছিল, তারা মামলা ফাইল করেছিল বিভিন্ন গ্রাউন্ডে। যেমন তাদের বক্তব্য ছিল যে ওই যে বরাদ্দ 10 নাম্বার, এক্সপিরিয়েন্সের জন্য যে বরাদ্দ 10 নাম্বারটি, সেই 10 নাম্বারটি রাখা যাবে না। কারণ কি, তাতে সমতা বজায় থাকবে না। একটি সিলেকশন প্রসেস কন্ডাক্টের ক্ষেত্রে যারা পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে সমতা বজায় রাখার একটি বিষয় আছে, সেই সমতা বজায় থাকবে না এই অভিযোগ করে। এছাড়াও বলা হয়েছিল যারা যোগ্য এবং টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেট, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তাদের যে জাজমেন্ট সেখানে স্পষ্টত বলে দিয়েছিল যে সেই প্রক্রিয়ায় যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কিন্তু বসতে পারবে না। কিন্তু যখন নোটিফিকেশনটা যখন এলো তখন দেখা গেল নতুন একটি রুল ফ্রেম করা হলো এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বসতে দেওয়ার অনুমতি দেওয়া হলো। সেখানে কিন্তু স্পেসিফিক্যালি কোনো বার করে দেওয়া হলো না যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বসার ক্ষেত্রে। এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে টেন্টেড ক্যান্ডিডেট কারা, সেই লিস্ট কিন্তু আজও কিন্তু প্রকাশিত হয়নি। অতএব এই টেন্টেড ক্যান্ডিডেটদের নিয়েও কিন্তু ধোঁয়াশা রয়েছে। আজকে সেই মামলার হিয়ারিং ছিল এবং হিয়ারিং শেষে জজ সাহেব প্রত্যেকের বক্তব্য শোনেন এবং প্রত্যেকের বক্তব্য শুনে জজ সাহেব ইনিশিয়ালি মনে করেছিল যেহেতু এই ম্যাটারটি সুপ্রিম কোর্টে এখনও সিসিন ওভার করছে, মানে এখনও তার ওপরে তত্ত্বাবধান করছে, কারণ কি এফিডেভিট দেওয়ার কথা ছিল 17 তারিখের যে অর্ডারটি ছিল সেখানে কিন্তু এফিডেভিট জমা করার কথা বলেছিল। কিন্তু তারপরেই আমাদের তরফ থেকে যিনি দাঁড়িয়েছিলেন উনি বলেছেন যে ওই ম্যাটারটি ডিসপোজ অফ হয়ে গেছে, সুপ্রিম কোর্টের কাছে কোনো ম্যাটার বর্তমানে পেন্ডিং নেই ওই সংক্রান্ত। স্বাভাবিকভাবেই ম্যাটারটি তারপরে শুনানি হয় এবং দীর্ঘ শুনানি হয়, একদম সকাল 10:30 থেকেই কিন্তু শুনানি শুরু হয় এবং দীর্ঘ শুনানির পরে সেখানে কিন্তু জজ সাহেব বলে দিয়েছেন যারা টেন্টেড ক্যান্ডিডেট, যারা অলরেডি টেন্টেড হিসাবে চিহ্নিত হয়েছে তারা কিন্তু এই সিলেকশন প্রসেসে বসতে পারবে না তাদের। এবং সব থেকে বড় কথা, যদি কেউ যেহেতু অলরেডি ওই পোর্টালে আবেদন করা স্টার্ট হয়ে গেছে, যদি কেউ আবেদন করে থাকে, এমন কোনো টেন্টেড ক্যান্ডিডেট যদি আবেদন করে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই আবেদনটাও খারিজ করে দেওয়া হবে। এটা একদম স্পেসিফিক্যালি উনি কিন্তু অর্ডারে বলে দিয়েছেন। 10 নম্বরের ক্ষেত্রে 10 নম্বরের ক্ষেত্রে উনি বলেছেন যে এখনো যেহেতু ওটা আমাদের ইয়ের কথা বলেছে, আমরা যে অভিযোগ করেছিলাম সে কথা বলার পরে সেটা কিন্তু উনি কনসিডার করেননি। এখানে মানে সংসদের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন কল্যাণ ব্যানার্জি, তিনি যে প্রশ্নগুলো তুলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই যারা অযোগ্য তারা পরীক্ষায় বসতে পারবেন না, শুধু বলা আছে তারা বয়সজনিত ছাড় পাবেন না, কিন্তু অযোগ্যরা যে পরীক্ষায় দিতে পারবেন না বা বসতে পারবেন না সেটা কোথাও লেখা নেই। দেখুন, এটাই তো দুর্ভাগ্য। আমাদের যে আর্টিকেল 12 অথরিটিগুলো, তাদের স্ট্যান্ড নেওয়া উচিত ছিল যারা অযোগ্য রয়েছে তাদেরকে বাদ দেওয়া হবে, কিন্তু সেই অযোগ্যদের বাঁচানোর ক্ষেত্রে কত রকম পন্থা অবলম্বন করা যায় সেখানে সুপ্রিম কোর্টের স্পেসিফিক্যালি নির্দেশ থাকার পরেও সেই নির্দেশটি ইন্টারপ্রিটেশনের চেষ্টা করা হয় এবং এসএসসি এবং স্টেট দুতরফেই কিন্তু এই স্ট্যান্ড নেওয়া হয় যে যারা অযোগ্য তাদের বসতে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট বলে যে এইরকম কোনো নির্দেশ কিন্তু দেয়নি। সুপ্রিম কোর্ট যেখানে টেন্টেড আনটেন্টের কথা উল্লেখ করেছে সেটা শুধুমাত্র বয়সের ছাড়ের ক্ষেত্রে, কিন্তু ওখানে আপনি যদি জাজমেন্টটি পড়েন সুপ্রিম কোর্টের যে 3রা এপ্রিলের যে জাজমেন্টটি, সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে টেন্টেড ক্যান্ডিডেটরা কিন্তু বসতে পারবে না। সেক্ষেত্রে বলা আছে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট বা যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট এবং যারা ডিসেবল ক্যান্ডিডেট হিসেবে ছিল তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে এবং ডিসেবল যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের যদি আরও কিছু ছাড়ের প্রয়োজন হয় সেই ছাড়টাও দেওয়া হবে। এবং তার পরবর্তী লাইনেই কিন্তু বলা আছে শুধুমাত্র এই ক্যান্ডিডেটরাই কিন্তু বসতে পারবে। খুব স্বাভাবিকভাবেই যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা বসতে পারবে না, এটাই কিন্তু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট।
তা সত্ত্বেও সেটাকে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হয়েছে এবং যারা অযোগ্য তাদেরকে আবার তাদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে ঘুরপথে, সেটাই কিন্তু ব্যবস্থা করেছে। এবং সবথেকে বড় কথা, এই মামলা যখন হিয়ারিং হয় তখন কিন্তু রাজ্যের তরফ থেকে এইরকম যে যারা ধরুন 16 সালের সিলেকশন প্রসেসে পার্টিসিপেন্ট ক্যান্ডিডেট ছিল তাদের হয়ে কিন্তু কিছু বলতে শোনা যায়নি, যারা স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট নয় তাদের হয়ে কিছু বলতে শোনা যায়নি। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের যে আর্গুমেন্ট ছিল তার কিন্তু অধিকাংশ জায়গা জুড়ে ছিল টেন্টেড যে ক্যান্ডিডেট তাদের যে অধিকার তাদের রক্ষা করার ক্ষেত্রে কিন্তু বেশি ব্যস্ত ছিল। মানে এখন কি তাহলে চিহ্নিত অযোগ্যরা তারা পরীক্ষা দিতে পারবেন না? না, একদমই তারা পরীক্ষায় বসতে পারবেন না। এই যে নিউজে সিলেকশন প্রসেসের কথা সুপ্রিম কোর্ট বলেছে, সুপ্রিম কোর্টের নির্দেশে যে এটা হয়েছে সেখানে কিন্তু তারা একদমই বসতে পারবে না, সেটা কিন্তু সিঙ্গেল বেঞ্চ একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে টেন্টেড। এই যে কল্যাণ ব্যানার্জি প্রশ্নটা তুলেছেন যে তারা যে অযোগ্য, তারা যে দোষী, সেটা কোন আইনে বলা আছে? কোথায় মানে প্রমাণ হলো যে তারা দোষী? দেখুন, দোষ গুণ সেটা তো দোষের যে তারা সেই ফ্রড করেছে না কি করেছে সেটা তো পরবর্তী সিবিআই ইনভেস্টিগেশন হবে, ক্রিমিনাল প্রসেসে সেটা তার শাস্তির বিধান হবে। কিন্তু রিট কোর্ট যেটা করেছে, যে কনস্টিটিউশনাল কোর্ট যেটা করেছে সেটা হচ্ছে যেটা ফ্রড উপায়ে, মানে ধরুন মিথ্যাচার করে বা দুর্নীতি করে যেই নিয়োগটা পেয়েছিল সেই নিয়োগের যা বেনিফিট ছিল সেই বেনিফিটগুলো যারা নিয়েছিল সেই বেনিফিটগুলো ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে এবং তারা যে দুর্নীতিপরায়ণভাবে যে নিয়োগটা পেয়েছিল সেটা বাতিল করেছে এবং পরবর্তীতে বলে দিয়েছে কারণ তারা আবার দুর্নীতি করবে, যদি আবার তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয় তারা আবার দুর্নীতি করবে। সেই জন্যই কিন্তু একদম স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারাই শুধুমাত্র নিউ সিলেকশন প্রসেসে বসতে পারবে। এখানে টেন্টেড ক্যান্ডিডেটদের কোনো জায়গা নেই, টেন্টেড ক্যান্ডিডেটরা কোনো সুযোগ পাবে না, সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল। এবং সেই মামলা যখন আমাদের সেই মামলার অর্ডারের ফলে যখন নোটিফিকেশন হয় এবং সেই নোটিফিকেশন যখন চ্যালেঞ্জ করে মামলা হয় তখন কিন্তু সিঙ্গেল বেঞ্চও স্পষ্ট জানিয়ে দিল যে ওই নোটিফিকেশনে কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে 16 সালের সিলেকশন প্রসেসে যারা টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কিন্তু কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবে না এবং যদি কেউ অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলে তার অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল বলে গণ্য হবে। সেক্ষেত্রে আপনারা একটা কথা এর আগেও বলেছিলেন, যেদিন নোটিফিকেশনটা জারি হয়েছে সেদিন থেকেই যে 2016 সালে যারা পরীক্ষায় বসেছিলেন তারাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবেন এবং শুধু যারা চিহ্নিত অযোগ্য তারা বাদ যাবেন, এই দাবি আপনারা তুলেছিলেন। সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে কোথায় এসে বিষয়টা শেষ হলো? মানে শুধু 16 সালের যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই পরীক্ষায় বসতে পারবেন, নাকি নতুনরা যারা হয়তো 2022-এ পাস আউট হয়েছেন, যারা 2023-এ যারাদের যোগ্যতা পরিপূর্ণ হয়েছে এই পরীক্ষায় বসার জন্য, তারাও কি পরীক্ষা দিতে পারবেন? দেখুন, এখানে একটি যে মামলাগুলো চ্যালেঞ্জ করে নোটিফিকেশন চ্যালেঞ্জ করে যে মামলাগুলো হয়েছিল সেখানে কিন্তু এই কথাই বলা আছে এবং শুধু সে কথা নয়, 16 সালের রুল মেনে কিন্তু এই নিয়োগ সম্পন্ন করতে হবে। যদি আপনি ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট ভালো করে পড়েন আপনার কিন্তু তার সারমর্ম কিন্তু এটাই বেরোবে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছিল সেই সময় সেই ভ্যাকেন্সির ওপরেই কিন্তু নিয়োগ ফ্রেশ যে নিয়োগ প্রক্রিয়াটা করতে হবে সেই ভ্যাকেন্সিগুলোর ওপরেই কিন্তু করতে হবে এবং যারা ধরুন ওই সিলেকশন প্রসেসে বসেছিল কারা কারা পরীক্ষায় বসতে পারবে সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টত তার 49 নম্বর প্যারাগ্রাফে কিন্তু স্পষ্টই করে দিয়েছিল যে কারা বসতে পারবে। তারপরেও জজ সাহেব মনে করেছেন এটি একটি সরকারের ডিসিশন, তাই জন্য সেখানে জজ সাহেব হস্তক্ষেপ করেননি এবং জজ সাহেব মনে করেছেন যে সাবসিকুয়েন্ট যে ভ্যাকেন্সিগুলো রয়েছেন সেই ভ্যাকেন্সিগুলোতে চাইলে গভর্নমেন্ট নোটিফিকেশন করতেই পারে। সেই নোটিফিকেশন কতটা যুক্তিযুক্ত নয় সেটা পরবর্তী বিচার্য বিষয়, কিন্তু এখন বর্তমানে কিন্তু জজ সাহেব বলে দিয়েছেন যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়া শুধু এই দুজনকে মানে দু ধরনের লোককে বাদ দিয়ে, মানে ধরুন যারা টেন্টেড ক্যান্ডিডেট এবং যারা ধরুন অলরেডি পার্টিসিপেট করে ফেলেছে এই দুটো নির্দেশকে বাদ দিয়ে কিন্তু যে নোটিফিকেশন হয়েছে সেখানে কিন্তু তারা প্রসিড করতে পারবে, এটা কিন্তু আবেদন করতে পারবে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার সেখানে কিন্তু তাদের ক্ষেত্রে নতুন যে আবেদন করার ক্ষেত্রে কিন্তু কোনো বার নেই।
মানে আপনারা কি তাহলে এই সন্তুষ্ট নয় বা আপনার মক্কেলরা আপনারা নিশ্চিতভাবে দেখুন, আমরা তো চেয়েছি 16 সালের সিলেকশন প্রসেস, যেহেতু এটা তো কোনো আলাদা সিলেকশন প্রসেস, তাহলে জজ সাহেবরা তো দেখুন যে কোনো প্রসেসে আপনি দেখবেন যদি সেই পোস্টটি ভেকেন্ট হয় কোনো মামলা চলাকালীন, তাহলে কিন্তু জজ সাহেবরা বলে দেন যে নেক্সট সিলেকশন প্রসেসে ক্যারি ফরওয়ার্ড হবে। স্বাভাবিকভাবে এখানে কিন্তু সেরকম কোনো কথা জজ সাহেবরা বলেননি, এবং সেখানে কিন্তু স্পষ্টতই বলে দিয়েছিল কিভাবে সেটাকে কমপ্লিট করতে হবে, কি প্রসেসে হবে, কত ভ্যাকেন্সি, সেখানে কোন কোন ভ্যাকেন্সির কথা সেখানে সেই নোটিফিকেশনে উল্লেখ থাকে। সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে তথা হাইকোর্টও কিন্তু বলে দিয়েছিল, এবং হাইকোর্টও কিন্তু বলে দিয়েছিল যে কোন রুলটা ফলো হবে। 16 সালের সিলেকশন প্রসেসের যে সেই সময়কার যে রুল ছিল সেটাও যে ফলো হবে সেটাও কিন্তু স্পষ্টত বলে দেওয়া ছিল। তারপরেও নিশ্চিতভাবে আমরা তো এটাই চেয়েছিলাম এবং এটাই এখনও চাই যে 16 সালের সিলেকশন প্রসেসের যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আছে, মানে যারা টেন্টেড নয়, আনটেন্টেড ক্যান্ডিডেট, তারা সেই নিয়োগ প্রক্রিয়ায় বসবে। কারণ দেখুন 16 সালের নিয়োগ প্রক্রিয়া যখন হয়েছিল তখন পড়াশোনার কোয়ালিটি একরকম ছিল, তখন তারা চর্চার মধ্যে একরকমভাবে ছিল। পরবর্তী যারা নিউ ক্যান্ডিডেট আছে, মানে ধরুন যারা হয়তো সদ্য কলেজের গণ্ডি থেকে পাশ করে তারা বেরিয়েছে, বা ধরুন তারা সদ্য বিএডটা কমপ্লিট করে বেরিয়েছে, তাদের ধরুন যে উদ্যম থাকবে স্বাভাবিকভাবে তার পুরনো যারা রয়েছে তাদের সেই উদ্যমের মধ্যে পার্থক্য থাকবে, এবং চর্চার একটা বিষয় আছে, সেই চর্চার মধ্যেও পার্থক্য থাকবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু যে আমাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের যে বিভিন্ন অনুচ্ছেদগুলো আছে সেটা কিন্তু ভায়োলেট হয়ে যাবে, এটা যদি এভাবে প্যারিটি না হয়। এবং ধরুন যারা নিউ ক্যান্ডিডেট এবং যারা পুরনো যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা 16 সালের সিলেকশন প্রসেসে পার্টিসিপেন্ট রয়েছে, তাদের মধ্যে এভাবে যদি তাদেরকে কম্পিটিশনের মধ্যে দু ধরনের দলকে যদি কম্পিটিশন হয় তাহলে কিন্তু সেখানে সমতা বজায় থাকবে না। স্বাভাবিকভাবেই আমরা চাইব যে 16 সালের সিলেকশন প্রসেসে যারা বসেছিল তারাই যাতে এই সিলেকশন প্রসেসে বসতে পারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কারণ সেখানে কিন্তু বলে দেওয়া আছে যে কারা কারা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। এবং আমরা আরও চাই যে এই নোটিফিকেশন যে নতুন রুল ফ্রেম করে করা হয়েছে সেই রুল অনুযায়ী না করে 16 সালের সিলেকশন প্রসেসের যে রুল আছে সেই রুল অনুযায়ী করা হবে, কারণ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ তাই। এবং তার পরবর্তীতে যেই যে 10 নম্বর যে এক্সপিরিয়েন্সের মার্কস রয়েছে সেই এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়াটা একদম সর্বৈবভাবে ইল্লিগাল, সেটা এভাবে দেওয়া যায় না। বিশেষ করে যাদের চাকরি বাতিল বলে ঘোষণা হয়েছে তাদেরকে এভাবে বেনিফিট দেওয়া যায় না, এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। সেটাই কিন্তু আমরা বরাবর চেয়ে এসেছি, এখনও সেটা চাই। নিশ্চিতভাবে আমরা এখনও পুরো জাজমেন্টটা কমপ্লিটলি পড়া হয়নি, যদি সেখানে সেরকম কোনো নির্দেশ আমরা না পাই, সেখানে যদি কোনো সেই নির্দেশের কোথাও যদি আমরা এগ্রিভড হই, নিশ্চিতভাবে আমরা তার পরবর্তী আইনি পদক্ষেপ নেব।